একদিকে তিনি ঘোষণা দিয়েছেন দেশে ফিরছেন, আরেক দিকে তিনি প্রায় নিশ্চিহ্ন করে দেওয়া আওয়ামী লীগকে পুনর্গঠিত করে ফেলেছেন এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক কাজকারবারকে তুলে ধরছেন। শেখ হাসিনা একই সঙ্গে বহু মাঠে খেলছেন। বোঝা যাচ্ছে যে দেশের ভেতরে এবং বাইরে শেখ হাসিনাকে চ্যালেঞ্জ জানাতে তার শত্রুরাও বসে নেই। কেউ বিদেশে পাড়ি দিচ্ছে, কেউ দেশের ভেতরেই নিজেরা যাচাই করছেন যে শেখ হাসিনা আদৌ ফিরতে পারবেন কি পারবেন না। মজার ব্যাপার হলো লক্ষ লক্ষ মানুষ তাকে উত্তর দিয়ে দিচ্ছে মুখের উপর। এবার হয়তো তারও পালানোর পথ খুঁজতে হবে। মোট কথা, আওয়ামী লীগ এখন 16 আনার উপরে 18 আনা রাজনীতি করছে। দেশের আর সব রাজনীতি ফেল, নাই হয়ে গেছে। ভারতীয় গণমাধ্যম দ্য ওয়ালকে দেওয়া দীর্ঘ সাক্ষাৎকারে শেখ হাসিনা কার্যত একটি রাজনৈতিক যুদ্ধ ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, ফিরবেন, লড়বেন, মরতে হলে মরবেন। এই বক্তব্যকে অনেকে আবেগ হিসেবে দেখছেন, কিন্তু এটি আসলে আবেগ নয়, এটি একটি রাজনৈতিক বার্তা। বার্তাটি হলো শেখ হাসিনা আত্মসমর্পণ করেননি, আওয়ামী লীগ আত্মসমর্পণ করেনি, শেখ হাসিনা পালায়নি, বরং 2 বছরের দমন পীড়নের পর তারা নতুন কৌশলে ফিরে এসেছে, ফিরে আসছে। দেখুন পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন শেখ হাসিনা দেশে ফিরতে পারবেন, আবার একই সঙ্গে তিনি বলছেন তাকে ট্রাভেল পাস দেওয়া হবে না। আবার ভারতকে অনুরোধ করা হবে তাকে সাজাপ্রাপ্ত আসামি হিসেবে ফেরত পাঠাতে। প্রশ্ন হচ্ছে, যদি তিনি এতটাই অজনপ্রিয় হন, যদি তার রাজনৈতিক ভবিষ্যৎ শেষ হয়ে গিয়ে থাকে, তাহলে তার ফেরাকে ঘিরে এত উদ্বেগ কেন? কেন তার দেশে ফেরার পথ আটকে রাখার জন্য রাষ্ট্রীয় পর্যায়ে এত ব্যস্ততা? এর উত্তর খুব সোজা, কারণ তারা জানে শেখ হাসিনা দেশে ফিরলে বাংলাদেশের রাজনৈতিক মেরুকরণ নতুন পর্যায়ে চলে যাবে। আর এই ভয় শুধু আওয়ামী লীগের প্রতিপক্ষের নয়, বিএনপির ভেতর থেকেও সেই ভয় প্রকাশ্যে বের হয়ে আসছে। বিএনপির সাবেক নেতা ব্যারিস্টার রুমিন ফারহানা স্পষ্ট বলেছেন যে শেখ হাসিনা দেশে ফিরলে পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষমতা বিএনপির নেই। এর চেয়ে বড় রাজনৈতিক স্বীকারোক্তি বা রাজনৈতিক সত্য আর কি হতে পারে বলেন? একজন সাবেক বিএনপি নেতা কার্যত বলে দিলেন যে শেখ হাসিনার প্রত্যাবর্তন বিএনপির জন্য রাজনৈতিক ভূমিকম্পের সমান। আরো মজার বিষয় হলো, যাদের কাঁধে ভর করে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করার চেষ্টা হয়েছিল, তারাও এখন ভিন্ন কথা বলছে। অবৈধ ইউনূস সরকারের সাবেক পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন পর্যন্ত স্বীকার করছেন যে আওয়ামী লীগ ফিরে আসবে, নির্বাচনে অংশ নেবে। অর্থাৎ যারা আওয়ামী লীগের কবর খুঁড়েছিল তারাই এখন বলছে লাশ পাওয়া যায়নি। কিন্তু শেখ হাসিনার সবচেয়ে বড় চালটি দেশের ভেতরে নয়, আন্তর্জাতিক অঙ্গনে। এতদিন আন্তর্জাতিক মহলে একতরফা ভাবে একটি বয়ান প্রতিষ্ঠা করা হয়েছিল। বলা হয়েছিল জুলাইয়ে তথাকথিত গণ অভ্যুত্থান ছিল জনগণের স্বতঃস্ফূর্ত বিপ্লব। বলা হয়েছিল 1400 মানুষকে হত্যা করা হয়েছে। বলা হয়েছিল শেখ হাসিনা গণহত্যার নির্দেশদাতা। সেই বয়ানকে কেন্দ্র করেই আন্তর্জাতিক চাপ, নিষেধাজ্ঞা, বিচার এবং রাজনৈতিক বৈধতার খেলা চলেছে এতদিন। এখন সেই জায়গাতেই আঘাত করেছে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা। শেখ হাসিনার ব্রিটিশ আইনজীবী স্টিভেন পাউলস জাতিসংঘের মানবাধিকার দপ্তরের প্রতিবেদনের বিরুদ্ধে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। তিনি প্রশ্ন তুলেছেন নিহতের সংখ্যা নিয়ে, তদন্তের পদ্ধতি নিয়ে, তথ্য যাচাইয়ের মান নিয়ে, এমনকি পুরো অনুসন্ধান প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়েও। অর্থাৎ আওয়ামী লীগ আর আত্মপক্ষ সমর্থনের অবস্থানে নেই, তারা এখন অভিযোগকারীকেই কাঠগড়ায় দাঁড় করাচ্ছে। এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ, কারণ 24-এর তথাকথিত গণ অভ্যুত্থানের আন্তর্জাতিক বৈধতা প্রতিষ্ঠায় জাতিসংঘের ভূমিকা নিয়ে প্রশ্ন নতুন নয়। ইউনূস সরকার ক্ষমতা দখলের পর জাতিসংঘের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সঙ্গে তাদের অস্বাভাবিক ঘনিষ্ঠতা, আন্তর্জাতিক প্রচারণা, একপাক্ষিক মানবাধিকার বয়ান এবং পরবর্তী রাজনৈতিক ঘটনা প্রবাহ নিয়ে অনেকদিন ধরে প্রশ্ন ছিল। কিন্তু প্রথমবারের মতো সেই প্রশ্নকে একটি সংগঠিত আইনি এবং রাজনৈতিক চ্যালেঞ্জে রূপ দিল আওয়ামী লীগ। মজার ব্যাপার হচ্ছে, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের ঢাকাস্থ যিনি প্রতিনিধি ছিলেন, ভারতীয় বংশোদ্ভূত হুমা খান, যিনি এই পুরো নাটক সাজিয়েছেন এবং পুরো তথ্য দিয়ে এবং বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন, ভলকার তুর্কের সঙ্গে যিনি সারাক্ষণ যোগাযোগ রাখতেন, সব বিষয়ে প্রশ্ন তুলে এখন আওয়ামী লীগ আন্তর্জাতিক অঙ্গনে তার সুরাহা চাইছে। অর্থাৎ শেখ হাসিনা এখন শুধু বাংলাদেশের আদালতের বিরুদ্ধে লড়ছেন না, তিনি আন্তর্জাতিক বয়ানের বিরুদ্ধেও লড়ছেন।
এবং এখানেই আওয়ামী লীগের বর্তমান রাজনীতির সবচেয়ে বড় শক্তি। তারা একই সঙ্গে দেশের ভেতরে সংগঠন পুনর্গঠন করেছে, তৃণমূলকে সক্রিয় করেছে, নির্যাতিত নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছে, আবার আন্তর্জাতিক অঙ্গনে আইনি এবং কূটনৈতিক লড়াইও চালাচ্ছে। অন্যদিকে তাদের প্রতিপক্ষরা এখনো মূলত আওয়ামী লীগ নিষিদ্ধ রাখা, মামলা দেওয়া এবং গ্রেপ্তারের রাজনীতি নিয়েই ব্যস্ত। এবং আমরা দেখতে পাই ভিডিও ছড়িয়ে পড়ে যে অসংখ্য ছাত্রলীগ নেতা, অসংখ্য যুবলীগ নেতাকে ধরে ধরে এনে কুপিয়ে হত্যা করা হচ্ছে, মেরে ফেলা হচ্ছে, পরিবারের সদস্যদের বিশেষ করে নারী সদস্যদের হেনস্থা করা হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে। অবস্থা তো ভয়াবহ। এরই মধ্যে ইউনূস সরকারের দ্বিতীয় প্রধান ব্যক্তি হিসেবে মানুষ যাকে অনেকেই চিনত এবং যাকে সবচাইতে ভয়ঙ্কর একটা নোংরা লোক হিসেবে মানুষ চিনে এতদিন ধরে, সেই আসিফ নজরুলের ফেসবুক জরিপের ঘটনাও কিন্তু প্রতীকীভাবে অনেক কিছু বলে দিচ্ছে। আসিফ নজরুল ভেবেছিলেন হয়তো মানুষ শেখ হাসিনার ফেরাকে অসম্ভব বলে উড়িয়ে দেবে, কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই যারা মনে করেন শেখ হাসিনা ফিরবেন তাদের সংখ্যা, যারা মনে করেন শেখ হাসিনা ফিরবেন না, তাদের চেয়ে অনেক বেশি হয়ে যায়। এটি বৈজ্ঞানিক জরিপ নয়, কিন্তু রাজনৈতিক মনস্তত্ত্বের একটি শক্তিশালী ইঙ্গিত। মানুষ অন্তত এই বিশ্বাস করছে যে শেখ হাসিনার রাজনৈতিক অধ্যায় শেষ হয়নি, আওয়ামী লীগের রাজনীতি শেষ হয়ে যায়নি, শেখ হাসিনা ফিরছেন, আওয়ামী লীগ আছে, যাওয়ার তো প্রশ্নই যখন আসে না তখন ফেরার কথা আসছে কেন? ইতিহাসের দিকে তাকালেও বিষয়টি অবাক করার মতো নয়। 1981 সালে শেখ হাসিনা দেশে ফিরেছিলেন যখন আওয়ামী লীগ ছিল ক্ষমতার বাইরে, নেতৃত্ব সংকটে এবং রাজনৈতিকভাবে বিপর্যস্ত। 2007 সালে শেখ হাসিনা যখন ফিরেছিলেন তখন সেনা সমর্থিত সরকার তাকে রাজনীতি থেকে সরিয়ে দিতে চেয়েছিল। শেখ হাসিনা যখন লন্ডনের এয়ারপোর্টে বাংলাদেশে যাওয়ার জন্য প্লেনে উঠবেন তখন তার কাছে একটি ফোন এসেছিল। আমি তখন শেখ হাসিনার পাশে দাঁড়ানো ছিলাম এবং সেই ফোনটি এসেছিল ব্যারিস্টার মঈনুল হোসেনের কাছ থেকে, যিনি আইন উপদেষ্টা হিসেবে কাজ করছিলেন 1/11 সরকারের। এবং ব্যারিস্টার মঈনুল হোসেন বলেছিলেন যে বন্ডি তুমি দেশে আইসো না। শেখ হাসিনা বলছেন আমি দেশে আসবো, পারলে ঠেকান। এই যে দুই ক্ষেত্রেই শেখ হাসিনার প্রত্যাবর্তন শেষ পর্যন্ত তার প্রতিপক্ষদের হিসাব নিকাশ সব ওলটপালট করে দিয়েছিল। এবারের প্রত্যাবর্তন আরো বড়, আরো বিশাল, আরো ব্যাপক। কারণ এবার তিনি শুধু আওয়ামী লীগের সভাপতি হিসেবে ফিরবেন না, তিনি এমন একজন রাজনৈতিক চরিত্র হিসেবে ফিরবেন যাকে 2 বছর ধরে রাষ্ট্রীয়, বিচারিক, আন্তর্জাতিক এবং মিডিয়া পর্যায়ে একযোগে আক্রমণ করা হয়েছে, কোণঠাসা করা হয়েছে। অথচ তিনি রাজনৈতিকভাবে টিকে আছেন, সংগঠনকে টিকিয়ে রেখেছেন, এমনকি পাল্টা আক্রমণ শুরু করেছেন। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সবচেয়ে বড় বিরোধ হলো যে দলকে নিষিদ্ধ করা হয়েছে সেই দলই জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে আছে শুরু থেকেই। যে নেত্রীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তাকে নিয়েই সবচেয়ে বেশি আলোচনা। যাকে নির্বাসনে পাঠানো হয়েছে তিনি এখন দেশের ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণের সবচেয়ে বড় ফ্যাক্টর। যাকে বাংলাদেশের মানুষের স্মৃতি থেকে মুছে ফেলতে চেয়েছিল সবাই, এখন সবাই আবার বলছে আগেই ভালো ছিলাম, আমরা তাকেই ফেরত চাই। আর এটাই বিএনপি, জামায়াত, এনসিপি এবং অবৈধ ইউনূস সরকারের উত্তরাধিকারী বহনকারী শক্তিগুলোর সবচেয়ে বড় দুঃস্বপ্ন। বাংলাদেশের রাজনীতিতে এখন সবচেয়ে বড় প্রশ্ন শেখ হাসিনা ফিরবেন কি ফিরবেন না সেটা নয়, কারণ সেই প্রশ্নের উত্তর সময় দেবে। আসল প্রশ্ন হলো শেখ হাসিনা ফিরলে কারা টিকবে। কারণ ইতিহাস বলে শেখ হাসিনার প্রত্যাবর্তন একক কোনো ব্যক্তির ফেরা নয় বা একজন শুধুমাত্র মানুষের ফিরে আসা নয়, এটি সব সময় বা এই শেখ হাসিনার ফেরাটা সব সময় বাংলাদেশের ক্ষমতার ভারসাম্য বদলে দেওয়ার ঘটনা। আর এবারও সেই আশঙ্কাই সবচেয়ে বেশি তাড়া করে বেড়াচ্ছে তার রাজনৈতিক প্রতিপক্ষদের, ইউনূসকে, ইউনূসের উপদেষ্টাদের, তারেক রহমানকে, বিএনপিকে, জামায়াতকে আর এনসিপির লালু ভুলু কালোদের তো বটেই। দেখা যাক কি হয়। ভালো থাকবেন সবাই।